আমাদের কর ব্যবস্থা কি আসলে জনগণের জন্য আসলে কি ন্যায্য ন্যায্য কিনা এটা আমি একটু ছোটভাবে বলি আপনাকে। আচ্ছা, আপনার কি খেয়াল আছে মাত্র 1 থেকে 1.5 বছর আগে আমাদের দেশে একটি বিশাল একটি পরিবর্তনের পরবর্তীতে কয়েকদিন আমরা রাতের বেলা কিছু কিছু জায়গায় মানুষ ঘুমাতে পারতো না এবং মহল্লা থেকে লোকজন জেগে জেগে পাহারা দিতে হয়েছে। এখন কি দিতে হয়? হয় না। আমরা অর্থাৎ রাতের বেলা যখন বাসায় ঘুমাতে যাই, দুটোভাবে নিরাপত্তা আসে। একটা হচ্ছে হলো আপনার বাসার দরজাটা আপনি হয়তো বন্ধ করে রাখেন, কিন্তু মহল্লার অথবা একটি পাড়ার যে একটি নিরাপত্তা, সেটা এইভাবেই থাকে এবং আপনি নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারেন। আপনি জানেন অবশ্যই কোথাও কেউ না কেউ আছে যিনি দায়িত্ব পালন করছে দেখে আমি এখন রাতে ঘুমাতে যেতে পারছি। অর্থাৎ আমরা যেভাবে বলি না কেন, হয়তো আমরা ফিল করি না যে রাষ্ট্র কোনো না কোনোভাবে রাতে আমার সে ঘুমানোর নিরাপত্তাটা দিচ্ছে দেখেই নিশ্চিন্তে আমি ঘুমাতে পারছি। অন্তত রাত জেগে মহল্লায় মহল্লায় বাস নিয়ে জনগণকে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না নিরাপত্তার জন্য, যে ছিল আপনাকে বলছি। তেমনিভাবে আমরা ন্যায্যতা যদি বলি, এই যে আমরা ঘুমাতে যেতে পারছি, সেটার যে সিকিউরিটি সিস্টেম, এটাতে এমনিতে হবে না। এটার জন্য একটা রিসোর্স দরকার আছে। এখন এইটা কল্যাণ একটি কন্টিনিউয়াস প্রসেস, এবং এইটাকে আমরা যদি বলি যে এটার আপনি জনগণের জন্য কি কি করতে চান, সেটার জন্য একটা রূপরেখা আছে। আমরা রাষ্ট্রের সক্ষমতা যত বেশি বাড়বে, রাষ্ট্র জনগণের জন্য তত বেশি কল্যাণকর রাষ্ট্র হয়ে উঠতে পারবে। সেই সক্ষমতাটা আসলে কিভাবে বাড়ানো সম্ভব? সেটা কি শুধু ভ্যাট আর ট্যাক্স দেওয়ার মাধ্যমেই? সেটি দুভাবে হয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনি যদি আপনার একটা শরীরকে কল্পনা করেন, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আপনার রাজস্ব, কিন্তু শুধু খেতে খেতে মোটা হলে আপনার কিন্তু সুস্বাস্থ্য না। তাহলে আপনাকে কি করতে হবে? সে খাবারের প্রপার ইউটিলাইজেশনের জন্য বলেছে আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে সুস্থ থাকার জন্য। অর্থাৎ এই রাষ্ট্র এই অর্থের যত বেশি প্রপার ইউজ করবে, তখন সে জনগণের কল্যাণ, অর্থনীতি, নিরাপত্তা, বৈষম্য রোধ এবং একটি আধুনিক সমাজ ব্যবস্থায় যে অ্যাট্রিবিউটসগুলো থাকে সেগুলোকে ধারণ করতে হয়, তখন ওই রাষ্ট্রটা তত বেশি জনগণের জন্য কল্যাণকর হয়ে ওঠে। একইভাবে সে একটি পরিপূর্ণভাবে সুস্থ শরীরের মতো একটা সুস্থ দেশ হয়ে ওঠে, একটা সক্ষম দেশ হয়ে ওঠে। ঠিক এরকমই সেটিকে আমরা হয়ে উঠতে পেরেছি, বা এটার প্রতিবন্ধকতাগুলো কি? আমি টাকা দিচ্ছি পানির জন্য, গ্যাসের জন্য টাকা দিচ্ছি, আমার সুয়ারেজ লাইনের জন্য টাকা দিচ্ছি, সিটি কর্পোরেশনকে টাকা দিচ্ছি, সবাইকে টাকা দিচ্ছি, কিন্তু আমার বেনিফিটটা কি, রিটার্নটা কি? রাষ্ট্র তো আমাকে সেই জায়গাটা আমাকে দিতে পারছে না। আচ্ছা, আমি একটা দেশের জন্য শুধুমাত্র দেশ থেকে টাকাটা যদি বাইরে না চলে যায়, তাহলে যদি চিন্তা করেন, আপনি তো শুধু বলছেন আপনি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, অপোজিটে কি একজন নিচ্ছেন আছে না? অর্থাৎ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে একজন গ্রহণকারী এবং প্রদানকারী থাকে। এই দেশেই নিশ্চয়ই কেউ না কোনো এই ব্যবসায়িক সক্ষমতা অর্জন করে এখন এই দেশকে উন্নত করে চলছে, দিন দিন আরও বেশি সক্ষম করে তুলছে, তাই না? যে কারণে আমাদের বর্তমান জাতীয় আয়, এটা কিন্তু একটা ঈশ্বরীয় একটা পর্যায়ে গিয়েছে। আমি বলছি না যে এই দেশ সমস্যামুক্ত, কিন্তু এই দেশ সমস্যা যুক্ত হলো, এই দেশ পরিবর্তনশীল না অথবা অগ্রসরমান না, এটা কেউ বলবে না। তলাবিহীন ঝুড়ি থেকে আজকে আমরা পৃথিবীর 35তম অর্থনৈতিক দেশ, এবং যেটি 2041 সালের মধ্যে 15তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। এই দেশের মেইন রিসোর্স কিন্তু আসলে আমি বলেছি রিসোর্স নাই, আছে। পৃথিবীর সবচেয়ে দামি রিসোর্স এই দেশে খুব সস্তায় পাওয়া যায়, হিউম্যান রিসোর্স। এবং আমাদের এই রাষ্ট্র যত বেশি এই হিউম্যান রিসোর্সের উপরে ইনভেস্ট করে, এই রিসোর্স থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি তার রাজস্ব আদায়ের ব্যবস্থা করবেন, তত বেশি এই রাষ্ট্রের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি সংক্ষেপে কিছু বলতে চান। আমি একটু সাপ্লিমেন্ট একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে মূলত আমি যত বেশি আমার প্রোডাক্টিভ যে খাতগুলো, যেমন শিক্ষা খাত, আমার স্বাস্থ্য খাত, আমার ইভেন প্রতিরক্ষা খাত, আমি যত বেশি বিনিয়োগ করতে পারবো,
আমি রিটার্ন তত বেশি পাবো। এবং আপনি যদি যে কোনো রাষ্ট্রের ইকোনমিক ডেভেলপমেন্ট হিস্ট্রি দেখেন, হাঁটি হাঁটি পা দিয়ে কিন্তু শুরু হয়। আজকে যে মার্কিন যুক্তরাষ্ট্র 300 বছর আগে তো এখানে ছিল না, বা চায়নার কথা বলি, আরও বেশি রেলেভেন্ট চায়নাতে, কোরিয়াতে 60 বছর আগে আমার মনে হয় তাদের আর আমাদের অবস্থা অলমোস্ট কাছাকাছি ছিল। কিন্তু তারা যে কাজটা করেছে, হিউম্যান রিসোর্স ইন দ্য ফর্ম অফ আপনার কি বলা যায় যে শিক্ষা, এডুকেশনে তারা হিউজ ইনভেস্ট করেছে, তারা স্বাস্থ্য খাতে ইনভেস্ট করেছে, এবং সেটার কিন্তু বেনিফিটটা তারা পাচ্ছে। শিক্ষা সবচেয়ে দীর্ঘমেয়াদী, আপনি ইনস্ট্যান্ট পাবেন না, রিটার্ন পাবেন না, কিন্তু সবচেয়ে বিগ রিটার্ন সেটা পাবেন যদি আপনি কোয়ালিটি এডুকেশনে যদি আপনি ইনভেস্ট করতে পারেন। লাইকওয়াইজ আপনি যদি স্বাস্থ্য খাতে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদী একটা সুফল পাওয়া যাবে। এবং আপনি দেখেন এখন এই যে মালয়েশিয়ার মতো দেশ, আমেরিকা থেকে সেখানে লোকজন এসে চিকিৎসা নিচ্ছে, আমরা কিন্তু উল্টো রথে। না আমরা আমাদের গড় আয়ু স্যার কোনো এক সময় আপনি যদি ওটা বেড়েছে, 56 বছর ছিল, এখন 73 ইয়ার্স আমাদের গড় আয়ু। সেগুলোর অনেকগুলো কারণ আছে, অগ্রসরমান। আমরা হয়তো এবং উই ক্যান গো ফার এওয়ে, আমরা অনেক দূর যেতে পারি, লং ওয়ে টু গো, আমি এটা বলবো। অনেক, শুধু সবাইকে রাষ্ট্রে গ্রহণ করতে হবে, একটু বিশ্বাস করতে হবে, মানে মানসিকতাটা একটু মানসিকতা যে আমি দিই, আমি দিলে আমি পাবো, হয়তো একটু দেরিতে পাবো। আমি যেটা বললাম যে আপনি আপনার এটা সন্তানের পিছনে মানুষ কত বছর খরচ করে, তারপরে সে রিটার্ন দেওয়া শুরু করে অনেক পরে। তো শিক্ষা, স্বাস্থ্য, আমি কয়েকটি বড় মানে গুরুত্বপূর্ণ সেক্টরের কথা বলছি, কোনো সেক্টরই কম গুরুত্বপূর্ণ না, ইভেন প্রতিরক্ষা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ না। কারণ আপনার এবং আইন শৃঙ্খলা, যদি আপনার সোশ্যাল অর্ডার যদি না থাকে, সেখানেও তোমার ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, আপনার সেখানে শিল্পায়ন হবে না, আপনার সেখানে যে পুঁজির কোনো যদি আপনার নিশ্চয়তা না থাকে, সম্পদ ভোগের আপনার লেজিটিমেট সম্পত্তি আপনার নিজের অধিকারে রাখার যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে তো সেখানে আপনার ওয়েলথ জেনারেট করবে না। সো একটা অর্ডার সোসাইটির জন্য কিন্তু আমার খুব দরকার। সুন্দর করে এভাবে বলা যায়, আমরা যদি একটা গাড়িকে কল্পনা করি এবং গাড়ির চাকাকে কল্পনা করি, এই রাষ্ট্রের ধরেন আয় বৈষম্য বেড়ে গেলে কি হয়? একটা গাড়ি কল্পনা করুন তো, একটা চাকা অনেক বড়, আরেকটা চাকা ছোট, আরেকটা চাকা মাঝারি, গাড়িটা কিভাবে চলবে? আর একটা গাড়ি কখন সবচেয়ে দ্রুত চলবে? যখন 4টা চাকা সমান হবে। তেমনিভাবে একটা রাষ্ট্রে কর ব্যবস্থা এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ করতে হয় এই চাকাগুলোকে সমান রাখার জন্য, যেটা দ্রুত গতিতে আগাতে পারে। নাহলে একটা চাকা অনেক বড় হয়ে যাবে, একটা চাকা ছোট হবে, এই গাড়ি কখনো খুব দ্রুত আগাবে না এবং সুন্দর করেও আগাবে না।